নমস্কার। প্রথমেই দুঃখিত, খুব মানে স্বাভাবিকভাবেই আমি সময় করে উঠতে পারছি না যে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার। যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফরাসি বিপ্লবের কারণগুলি কি কি, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ। বিপ্লব এই শব্দটার মধ্যেই স্বাভাবিকভাবেই একটা কথা চলে আসে, সেটা হচ্ছে বিদ্রোহ। অর্থাৎ বিপ্লবের সঙ্গে আমরা কোনো কিছু একটা কিছু চিরাচরিত কোনো একটি ব্যবস্থা যেটা আমরা সহ্য করতে পারছি না, এবং তখন আমাদের মনের মধ্যে একটা বিদ্রোহের সৃষ্টি হয়, যেটা একজনের না, সকলের, মানে একটি সমাজে বেশিরভাগ মানুষের সেই বিদ্রোহের সৃষ্টি হয়, এবং তারা যখন সেই বিদ্রোহের ফলে সেই চিরাচরিত যে ব্যবস্থাটি চলে আসছে সেটিকে ভাঙে বা ভাঙার চেষ্টা করে বা ভেঙে ফেলে, তখন তাকে আমরা বলি যে বিপ্লব ঘটল। ফরাসি বিপ্লবের ক্ষেত্রেও এর অন্যথায় হয়নি, অন্য কিছু হয়নি। ফরাসি বিপ্লব ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে, তাই তো। এই ফরাসি বিপ্লব গোটা পৃথিবীর কাছে একটি যুগান্তকারী ঘটনা, কারণ ফরাসি বিপ্লবকে সামনে রেখে পৃথিবীর রূপ পাল্টাচ্ছিল। মানুষের কাছে ধারণা আসছিল যে তারা মানুষ, এই বোধটা আর পাঁচটা যে সমস্ত দেশ যেখানে রাজতন্ত্র তখন বহাল তবিয়তে রয়েছে, সেই সময় মানে পৃথিবীর এত এত যুগ ধরে চলে আসা রাজতন্ত্র যে কাঠামো, সেই কাঠামোটাকে গুঁড়িয়ে ফেলার একটা বিদ্রোহ, একটা বিপ্লব হচ্ছে ফরাসি বিপ্লব, যেটা সর্বপ্রথম পৃথিবীতে হয়েছিল, যার ফলে বাকি দেশগুলি আস্তে আস্তে সেই বিপ্লবের আভায় নিজেকে উজ্জ্বল করতে পেরেছিল। এই হচ্ছে ফরাসি বিপ্লবের গোটা পৃথিবীর ওপরে এক কথায় প্রভাব। ফরাসি বিপ্লব রেনেসাঁ এনেছিল, অর্থাৎ পুনর্জাগরণ, নবজাগরণ এনেছিল। কীরকম নবজাগরণ? যে রাজতন্ত্র থাকবে না, প্রজাতন্ত্র হবে, অর্থাৎ প্রজা নির্বাচন, প্রজা বলতে জনগণ নির্বাচন করবে তাদের শাসককে, এবং জনগণের মানে ভালো রাখা, জনগণকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে শাসকের। এই যে ধারণা, এই ধারণাটির জন্ম দিয়েছিল ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে। এই বিপ্লবের কতগুলি কারণ ছিল, কিছু সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ। যে কোনো দেশের যে কোনো সাধারণ মানুষ কখনো একজোট হয়ে বিপ্লব বা বিদ্রোহ করে ওঠে না যতক্ষণ না তাদের পিঠটা দেওয়ালে ঠেকে যায়, অর্থাৎ তাদের আর সহ্যের সীমাটা যতক্ষণ না পেরোয় ততক্ষণ তারা কোনো বিদ্রোহ বা বিপ্লব করে না। তারা তার যে কোনো তন্ত্রে, যে কোনো শাসনতন্ত্রের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায় না, তারা প্রথমে সহ্য করে, কারণ তারা বিদ্রোহটা ভালোবাসে না। জনগণ শান্তিপ্রিয় মানুষ, যে কোনো দেশের যে কোনো জনগণের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। তো ফ্রান্সের অধিবাসীরাও সেরকম ছিল, ফরাসি মানে ফ্রান্স। সামাজিক কারণগুলি আমি প্রথমে একটু বলার চেষ্টা করি। সামাজিক কারণ কি কি সামাজিক কারণ ঘটেছিল? বিপ্লবের আগে ফরাসি সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। আমরা জানি তৃতীয় এস্টেট, প্রথমে একটা যদি ত্রিভুজ আঁকি, তাহলে সেই ত্রিভুজের একদম ওপরে হবে রাজা, তারপরে হচ্ছে যাজক, অভিজাত, যারা রাজাকে তোষামোদ করতেন এবং এর সমস্ত রকম সুযোগ সুবিধা তারা ভোগ করতেন, যাদের হাতে কোনো দায়িত্ব ছিল না, ছিল অবাধ স্বাধীনতা এবং ছিল যথেচ্ছাচারের স্বাধীনতা। তো সেই তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল সমাজ। প্রথমে রাজা, তারপরে যাজক, অভিজাত, তারপরে সাধারণ জনগণ, নিম্ন মধ্যবিত্ত, এই কৃষক, পোশাকি, অভিজাত, ভূমিদাস, এরা সকলে ছিল এই তৃতীয় এস্টেটে। এবং আরেকটি সম্প্রদায় যারা তৃতীয় এস্টেটে যোগ দিয়েছিল বা যোগ দিতে বাধ্য হয়েছিল, যাদেরকে ঠেলে তৃতীয় এস্টেটে নামিয়ে দেওয়া হয়েছিল, তারা হচ্ছিল নিম্ন শ্রেণীর যাজক। অর্থাৎ যাজকদের মধ্যে আবার দুটি স্তর ছিল।
একটি ছিল উচ্চ শ্রেণীর যাজক, আরেকটি ছিল নিম্ন শ্রেণীর যাজক। তো এই নিম্ন শ্রেণীর যাজকরা তৃতীয় এস্টেটের মধ্যে চলে গেছিল, আর উচ্চ শ্রেণীর যাজকরা ছিল ওই দ্বিতীয় শ্রেণীর এস্টেটে। একইভাবে পোশাকি অভিজাত এবং সাবেক অভিজাত। সাবেক অভিজাত মানে যারা বহু বছর ধরে বংশানুক্রমিকভাবে যারা অভিজাত, তাদেরকে বলা হতো সাবেক অভিজাত। এবং যারা পরবর্তীকালে নিজেদের কর্মদক্ষতায়, বুদ্ধি, এই সবের ওপরে নির্ভর করে অভিজাত হয়েছিল, তাদেরকে বলা হতো পোশাকি অভিজাত। তো এই পোশাকি অভিজাতরা কখনোই ওই সাবেক অভিজাতদের সমকক্ষ হতে পারেনি। অর্থাৎ সাবেক অভিজাতরা তাদের একটু ঠেটা করতো বা ঠেলা দিত, মানে তাদেরকে বাজে ব্যবহার করতো, যে তোমরা তো এই বড়লোক হয়েছো, তোমরা আর কি, মানে তোমরা আসল বড়লোক নও, বা তোমাদের মধ্যে তোমরা সেই বিষয়টা নয়, মানে আমাদের একটা আভিজাত্য আছে। এই ধরনের বিভিন্ন ধরনের একটা বৈষম্য তৈরি হয়ে গেছিল সমাজের বিভিন্ন স্তরে। তো এর ফলে যেটা হয়েছিল, সমাজের মধ্যে যেমন নিম্ন শ্রেণীর যাজক কারা ছিলেন? যারা ছোট গির্জা বা যাজক ছিলেন, গ্রামের দিকে যাজক ছিলেন তারা। উচ্চ শ্রেণীর যাজক যারা রাজার কাছাকাছি, নগরের কাছাকাছি কোনো গির্জার যাজক ছিলেন, যারা রাজার খুব সাহচর্য পেতেন। তো এই যে যাজকদের মধ্যেও এই যে ভাগ, এই যে মানে পুঞ্জীভূত একটা ক্ষোভের জন্ম দিয়েছিল। উঁচু শ্রেণীর লোকেরা নিচু শ্রেণীর লোকদেরকে একটা ঘৃণার নজরে দেখছে, এবং এই তৃতীয় এস্টেটের মানুষেরাও দ্বিতীয় এস্টেটের মানুষদেরকে প্রতি তারা বিক্ষুব্ধ হচ্ছে। বিক্ষুব্ধ কেন হচ্ছে? তাদের উপরে তারা অত্যাচার করছে, অপমানজনক কথাবার্তা বলছেন এবং অপমান করছেন। এর ফলে সমাজে একটা বিদ্বেষ আর ভাঙনের পটভূমি তৈরি হয়ে যায়। একটি হলো সামাজিক কারণের একটি, এবং আরেকটি সামাজিক কারণ যেটা খুব খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে দ্বিতীয় শ্রেণীদের মধ্যে অধিকার ভোগী দ্বিতীয় শ্রেণী, এরা ছিল, সমাজকে যদি দুই ভাগে ভাগ করা যায় তাহলে সমাজের 2% মানুষ ছিল এই দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ অভিজাত এবং তোমার যাজক, উচ্চ শ্রেণীর যাজক এবং সাবেক অভিজাত। এই সম্প্রদায় হয়েছিল পুরো সমাজে 2%। প্রথম এস্টেটের মধ্যে তো শুধু রাজা, তা আমি সেটাকে বাদ দিলাম। তো এই অভিজাত এবং যাজক এরা 2%, আর বাকি 98% হচ্ছে এই নিম্ন শ্রেণীর যাজক, পোশাকি অভিজাত, কৃষক, শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, ভূমিদার, স্বাধীন কৃষক, ছোট জমিদার, এরা সকলে মিলে হচ্ছে বাকি 98% জনগণ। কিন্তু কর দেবার বেলায়, অর্থাৎ এই 2%-এর কাছে, গির্জাদের কাছে যেমন মানে তোমার কি বলে, গির্জার কাছে প্রচুর জমি জমা ছিল, প্রচুর অর্থের সংস্থান ছিল, কিন্তু তারা যেমন কর দিত না, তাহলে তারা কি করত? তারা অধিকারটাকে ভোগ করত, তাদের যা যা অধিকার সেগুলো তারা ভোগ করত, এবং বাকি 2 শ্রেণীর উপরে তারা অত্যাচার চালাতো, যথেচ্ছাচার করত। আর এই দ্বিতীয় শ্রেণীর অত্যাচারে প্রথম 2 শ্রেণী অর্থাৎ রাজা এবং অভিজাত আর যাজক, এদের অত্যাচারে এই তৃতীয় শ্রেণীর 98% মানুষ ছিল অত্যাচারিত, যাদের মধ্যে কোনো অধিকার ছিল না, যাদেরকে তাদের সংবিধান কোনো অধিকার দেয়নি। তখন তো সংবিধান সেই হিসেবে রচিত হয়নি, কিন্তু রাজার যে আইন, সেই রাজার আইনে তাদের কোনো অধিকার ছিল না, তাদের বাক স্বাধীনতা তেমন ছিল না, তাদের কোনো স্বাধীনতা সেভাবে ছিল না। তার ফলে একটা বৈষম্য, একটা বিদ্রোহের পটভূমি এটা তৈরি হয়ে যায়, এবং কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সব জায়গায় থাকবে। ঠিক সেরকম কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ছিল এই অভিজাত যাজক শ্রেণীদের মধ্যেও ছিল। তারাও বিষয়টিকে খুব একটি ভালোভাবে মেনে নিতে পারেনি, এবং এই তৃতীয় এস্টেটের অনেক দার্শনিক, ডাক্তার, শিক্ষক, এনারাও এই যে বৈষম্য, সামাজিক বৈষম্য এবং অধিকারের বৈষম্য, এটি মেনে নিতে পারেননি, এবং এটার বিরুদ্ধে তারা
লেখালেখি শুরু করেন, তারা একটা মানে বিদ্রোহের একটা বিপ্লবের একটা প্রেক্ষাপট রচনা করেন, যা যা বিদ্রোহটাকে ত্বরান্বিত করে। তো এই সামাজিক অবস্থানের সময়েও আমি তোমাদের একটা বলবো যে একটা ত্রিভুজ আঁকবে, ওপরে ত্রিভুজের একদম ওপরে তুমি রাজাকে রাখবে, তারপরে একটা একটা ধাপ করবে যেটাতে অভিজাত যাজক, তারপরে একটা করবে যেটাতে পোশাকি। আমি তোমাদের একটু দেখাই, 1 মিনিট দেখাই। এই যে এইরকম ভাবে একটা ত্রিভুজ আঁকবে। তোমরা আরো ভালো আঁকতে পারবে, আমার অত ভালো আঁকা হয় না। এই যে রাজা, যাজক, অভিজাত এবং পুরো এইটাতে নিম্ন যাজক, পোশাকি, এই ত্রিভুজের মতন করে, বা তোমরা আরো যেরকম পারবে তোমাদের যেটা মনে হবে সেই রকম ভাবে যদি তোমরা এই ব্যাপারটিকে এইরকম ভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে খুব ভালো হয়। আসলে ছবি বিষয়টা অনেক কিছু খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়, মানে বুঝিয়ে দেয়। হ্যাঁ, যে কথা হয়তো আমরা খুব সুন্দরভাবে লিখে আসতে পারলাম না, সেটা ছবির মাধ্যমে প্রকাশ করলে ছবি তখন সেই কাজটা করে দেয়। এবার হচ্ছে অর্থনৈতিক কারণ। তাহলে ফরাসি বিপ্লবের সামাজিক কারণটা বোঝা গেল। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণটা কি, অর্থাৎ কি এমন অর্থনৈতিক অবস্থা। সমাজে অশান্তি হলেও দেখবে যে মানুষের কাছে যদি অর্থ থাকে, হ্যাঁ, সে অর্থের সাহায্যে চেষ্টা করে সুখ কিনতে, এবং কিছু মানুষ তাতে ভুলেও সেই ব্যাপারটা তারা সত্যি সত্যি অর্থের মাধ্যমে সুখ মানে তারা কিনতে সমর্থ হয় কিনা জানি না, কিন্তু তারা অন্তত এইটুকু তাদের সান্ত্বনা থাকে যে অর্থটা আছে, যুদ্ধ লাগলে এই অর্থও শেষ হয়ে যাবে, তখন আমাদের আরো সমস্যা হবে। তো এই বিভিন্ন কারণে অর্থনৈতিক সমস্যাটা একটা বড় সমস্যা মনে হয়, যে সব থেকে অর্থটা যদি মানুষের হাত থেকে ঠিকঠাকভাবে অর্থনৈতিক বন্টন না থাকে তাহলে সেই দেশে বিভিন্ন সমস্যা তৈরি হয়। অর্থনৈতিক কারণ একটা বড় কারণ। কি বলছে, অর্থনৈতিক দুরবস্থা যখন আমাদের মানে আমি তো এটা লিখে রেখেছি, আমি তোমাদেরকে সেরকম ভাবে বলার চেষ্টা করছি যে যাই হোক। তো অর্থনৈতিক সমস্যা কি হয় আমরা জানি যে যখন ফরাসি বিপ্লবের আগে রাজারা পঞ্চদশ লুই, ত্রয়োদশ লুই, এনারা কিভাবে যথেচ্ছাচার করে দেশের সম্পদ পুরো শেষ করে দিয়েছিল এবং রাজকোষ প্রায় শূন্য করে ফেলেছিল। এবং মানে জানি যে কিরকম ভাবে তারা মানে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মাধ্যমে চতুর্দশ লুই, ষোড়শ লুই, এনারা পঞ্চদশ লুই, এনারা এমনভাবে মানে খরচ করেছিল সব কিছু, যে কার্গো বলেছিলেন যে একটা যদি দেশে যুদ্ধ হয় আর একটা যুদ্ধ হলে রাজ্য দেউলিয়া হবে। এবং ষোড়শ লুইয়ের অবস্থা এমন একটা সংকটে পৌঁছায়, এই অর্থনৈতিক অবস্থা মানে রাজকোষ শূন্য হয়ে যায়, ফরাসি অর্থনীতি অবস্থা একেবারে শেষ হয়ে যায়, দেশে মানুষের কাছে একটা হাহাকার, এবং অভিজাত শ্রেণীরা জানতে পারেন যে রাজার কাছে কোনো অর্থ নেই, ফলে তারা অনেকটা ক্ষমতা বাজেয়াপ্ত করে ফেলে। এই বিভিন্ন কারণে দেশের অবস্থা খুব বাজে একটা আকার নেয়, মানে এই বিদ্রোহের পথটাকে প্রশস্ত করে। রাজকোষ শূন্য হলে প্রথমে কি হয়, দ্রব্যমূল্য সাংঘাতিকভাবে বৃদ্ধি পায়। দ্রব্যমূল্যের সাহায্যে দ্রব্যমূল্য অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস দরকার সেই জিনিসের দাম বাড়িয়ে রাজা চেষ্টা করে যে রাজকোষের ঘাটতিটা পূরণ করতে। এবং রাজা যখন বিলাস ব্যসনে মত্ত হয় তখনও রাজা চেষ্টা করে যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সেখান থেকে যতটা পারা যায় কর আদায় করে, কর নিয়ে সেখান থেকে যতটা পারা যায় নিয়ে টাকা বা অর্থ উপার্জন করা হোক, যাতে রাজকোষের শূন্য যে রাজকোষ সেটাতে কিছুটা হলেও রাজকোষ জমা পড়ে। তো সেই কারণে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস তাদের দাম আকাশচুম্বী হয়ে যায়, তার ফলে অনেক সাধারণ মানুষ সেটা কিনে খেতে পারে না বা কিনতে পারে না, যেটুকু মানে একদম ন্যূনতম জিনিস যেগুলো না কিনলেই নয় সেই সমস্ত জিনিসের দামও আকাশচুম্বী হয়ে যায়।
তার ফলে কি হয়, তারা বিদ্রোহ, খেতে না পেলে তো মানুষ বিদ্রোহ করবেই, তো সেই বিদ্রোহ, সেই জীবন, দুর্বিষহ জীবন থেকে তারা বেরোনোর জন্য তারা বুঝতে পারে যে রাজা বিলাস বাসনে মত্ত এবং তার জন্য আমাদের ওপরে এরকম অত্যাচার করা হচ্ছে, এরকম জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এবং ষোড়শ লুইয়ের তো শেষের দিকে কিছু করার ছিল না, উনি চেষ্টা করেছিলেন রাজকোষটাকে আবার নিয়ে আসতে। যাই হোক, তো এই একটা কারণ হয়েছিল অর্থনৈতিক। আর একটা এর সঙ্গেই সম্পর্কিত, সেটা হচ্ছে রাজার অহেতুক কর চাপানো। রাজা এই ইয়ের সময় থেকেই, পঞ্চদশ ষোড়শ লুইয়ের সময় থেকেই, পঞ্চদশ লুই এর ইয়ে থেকেই কীরকম হয় যে যে সমস্ত কর গির্জা বা অভিজাতদের কাছ থেকে যেহেতু কর আদায় করা যেত না, এই তৃতীয় শ্রেণীর মানুষদের কাছ থেকে কর যথেচ্ছাচারে কর আদায় করা হয়। প্রত্যেকটি গির্জা তার ধর্মকর নিচ্ছে, রাজা তার মানে সমস্ত কিছুতে তার মানে কর চাপিয়ে দিচ্ছে এবং রাজা সেই টাকা নিয়ে সে প্রচুর খরচা করছে, তার বিলাস ব্যাসনে পুরো সেই ইয়েগুলোকে খরচা করছে, টাকা অর্থগুলোকে খরচা করছে। আর মানুষকে এই ভূমি কর, ক্যাপিটাল কর, স্থাবর অস্থাবর কর, লবণ কর, লবণ যেটা মানুষের একদম প্রাথমিক চাহিদার মধ্যেই প্রায় পড়ে, সেই লবণ কর, ধর্ম কর, এই সমস্ত কিছু দিয়ে এমনভাবে, এবং এই মদ তামাক এই নেশার জিনিসগুলোর উপরে অত্যাধিক হারে কর চাপানো হয়েছিল। এর ফলে মানুষ, মানে যে যব গম এগুলো তো তাদের নিত্য প্রয়োজনীয়, তাদের খাবার, সেই খাবারগুলোর উপরেও এত কর চাপানো হয় যে তারা মানে বিদ্রোহ করতে বাধ্য হয়, যে অহেতুক কর চাপানো হয়েছিল। এটা হচ্ছে তোমার অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক দিকে একেবারে দেশটা ভেঙে পড়েছিল। নতুন নতুন করে কর তৈরি করা হচ্ছে, নতুন নতুন জন্ম কর, মৃত্যু কর, এই টাইপের করও দেওয়া হচ্ছে। তো তার ফলে যেটা হয় যে প্রজাদের জীবনটা এতটাই দুর্বিষহ হয়ে যায় এবং তাদের হাতে কোনো টাকা নেই, জিনিসপত্রের দাম আকাশচুম্বী, এইসবের ফলে তাদেরকে বিদ্রোহ করতে তারা বাধ্য হয়। তারা এই রাজা তাহলে তাদের কোনো কাজেই লাগছে না। এবং একইভাবে ওই কিছু দার্শনিক, কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে বোঝান যে তাদের কি কি অধিকার, রাজার কি কি দায়িত্ব, রাজা এটা সত্যি করতে পারে না, রাজা নিজেকে ঈশ্বরের দূত বা ঈশ্বরের সন্তান যাই বলুক না কেন, মোটেও তিনি তা নন, তিনি তাই হলে প্রজাদের এত দুঃখ থাকতো না। এই ব্যাপারগুলো বোঝাতে থাকে এবং মানুষের চোখ খুলতে থাকে, তার ফলে বিদ্রোহ অনিবার্য হয়। রাজনৈতিক কারণ, সামাজিক কারণ গেল, অর্থনৈতিক কারণ গেল, এবার হচ্ছে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ কীরকম ছিল? ফরাসি বিপ্লব তো এমনিতেই পূর্ব রাজবংশ তখন চলছে, আমরা মানে জানি পূর্ব রাজবংশের রাজত্ব চলছিল তখন। এই রাজবংশের রাজারা যে এক একটি কী ধরনের অত্যাচারী ছিলেন সেটাও আমরা জানি। পঞ্চদশ লুই, ষোড়শ লুই, চতুর্দশ লুই, ষোড়শ লুই শেষের তিনি সেরকম অত্যাচারী ছিলেন না, বলা ভালো তিনিই তারপরে চেষ্টা করেছিলেন রাজ্যটিকে পুনরুদ্ধার করার, কিন্তু তিনি পারেননি করতে, কারণ তার আগে ত্রয়োদশ লুই থেকে এমনভাবে পরপর 3-4 রাজা এমনভাবে অত্যাচার করেছিলেন এবং রাজকোষ শূন্য করে ফেলেছিলেন যে তার পক্ষে আর কিছু করা সম্ভব হয়নি। আর প্রজাদের বিশ্বাস একেবারে ততদিনে উঠে গেছে, কেউই আর রাজতন্ত্রকে বিশ্বাস করতে পারছিল না। তো এই অযোগ্য, যে মিতব্যয়ী বা স্বার্থান্বেষী রাজতন্ত্র চলছিল, এত শতকের পর শতক ধরে চলছিল, তো এটা পক্ষে, এই রাজতন্ত্রের বিরুদ্ধে প্রজাদের ক্ষোভ জমতে থাকে, আস্তে 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 খুব জমছিল, বছরের পর বছর ধরে খুব জমছিল। পূর্ব বংশের রাজারা তো প্রচণ্ড স্বৈরাচারী ছিলেন এবং নিজেদেরকে কি বলতেন, যে আমরা ঈশ্বরের প্রতিনিধি, এবং তাই বলে মানে তাদের বিভিন্ন রাজার বিভিন্ন বাণী, যেমন ধরো চতুর্দশ লুই বলেছিলেন আমিই রাষ্ট্র, মানে আমিই সব, আমি যা বলবো তাই। আবার ষোড়শ লুই বলেছিলেন আমার ইচ্ছায় আইন, মানে আমার যেটা ইচ্ছে হবে সেটাই আইন, আমার ইচ্ছে যেটা আমার মানে বাইরে সেটা আইন নয়।
তো এইভাবে এবং অভিজাতদের কাছ থেকে প্রচণ্ড টাকা পয়সা, অভিজাতরা তাদেরকে টাকা পয়সা দিত, মানে অর্থের যোগান দিত, এবং অর্থের যোগান যাজকরা মানে দ্বিতীয় শ্রেণীর লোকেরা তাদেরকে অর্থের যোগান দিত, এবং তার বিনিময়ে তারাও যথেচ্ছাচার করত তৃতীয় এস্টেটের লোকজনদের উপর, তাদের উপরে অত্যাচার, কর আদায়, এই সমস্ত কিছু করতো। আর রাজা কিছু থাকতো বিলাস বাসনে মত্ত থাকতো। যেমন পঞ্চদশ লুই, তিনি বলেছিলেন যে তিনি নিজেকে বলেছিলেন প্রজাপতি রাজা, মানে এতটাই তার থেকে শৌখিন ছিলেন। এবং তাদের যে রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো। মানে এত সেখানে খরচ করে দেশের মানুষ খেতে পাচ্ছে না, সাধারণ মানে প্রাথমিক যে জিনিসগুলো বাঁচার জন্য মানুষের লাগে, যেমন গম, জব খাবার, সেই খাবারগুলোর দামও আকাশচুম্বী হয়ে গেছে। গম ভাঙিয়ে যে আটা করবে সেই ভাঙানোর জন্য কর চাপানো হচ্ছে, আবার যে ভাঙাচ্ছে সে কর চাপাচ্ছে, যার মেশিনে ভাঙছে তাকেও কর দিতে হচ্ছে। এই বিভিন্ন অহেতুক কর চেপেছে, আর সেই টাকাগুলো তুলে রাজা বিলাস বাসনে মত্ত, আর প্রজাদের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। এইটা তো তারা মানবে না। তো এই যে রাজাদের যথেচ্ছাচার, স্বৈরাচারী নীতি, এই নীতিটা তো আসলেই বিপ্লবটাকে ত্বরান্বিত করেছিল। এবং ভুল অর্থনীতি, বিদেশ নীতি, ভ্রান্ত, যেমন ভ্রান্ত ছিল অর্থনৈতিক ব্যবস্থা, তেমন ভ্রান্ত হচ্ছে বিদেশ নীতি। একেই তো বলেছিল যে ভ্রান্ত কারাগার, রাজনৈতিক কারাগার, বা ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর। মানে অর্থনৈতিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা এতটাই বাজে ছিল যে এই বাজে অর্থনৈতিক ব্যবস্থাকে ঐতিহাসিকরা বলেছিলেন ভ্রান্ত অর্থনৈতিক কারাগার, অর্থনীতির কারাগার। এই অর্থনীতির বন্টন যেমন বাজে, তেমন অর্থনীতির পরিচালনাটাও বাজে ছিল। বন্টন বাজে কেন? অর্থনীতির বন্টন, ওই যে 2% মানুষ তাদের কাছেই বেশি সম্পত্তি ছিল এবং 98% মানুষের কাছে সম্পত্তি কম, কিন্তু ওই 2% মানুষ কর দিত না, যারা অভিজাত যাজক। আর যে 98% যাদের কাছে কর কম, তারাই কর দিত, তাদের কাছ থেকে যথেচ্ছাচারে কর আদায় করা হতো। তো এই অর্থনৈতিক যে বন্টন, এটা একদম বাজে ছিল, এবং এই বন্টনই মানুষকে বিদ্রোহী করে তুলেছিল। এবং ভ্রান্ত বিদেশ নীতি, কিরকম বিদেশ নীতি ভ্রান্ত ছিল? পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ করেছিল। মানে সপ্তবর্ষ মানে 17 বছর ধরে সে যুদ্ধ করেছিল। 7 বছর যুদ্ধ করেছিল, এবং 7 বছর যুদ্ধের পরে সে পরাজিত হয়। তার ফলে কি হয়? অস্ট্রিয়া তার হাত থেকে চলে যায়, কিন্তু তার মানে সে হারে তার সৈন্য ক্ষয়, অর্থ ক্ষয়, এগুলোও হয়। একে তো দেশে টাকার অবস্থা খারাপ, অর্থনীতির অবস্থা খারাপ, তারপরে একের পর এক যুদ্ধে সে জড়িয়ে ফেলে। শুধু অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল তাই নয়, ভারত আমেরিকায় ফরাসি উপনিবেশ হাতছাড়া হয়ে গেছিল। তারপরে 16 লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধেও যোগ দিয়েছিল, যে আমেরিকাকে স্বাধীন করে তারপরে সেই আমেরিকার কে তার বশ্যতা স্বীকার করিয়ে শর্ত সাপেক্ষ স্বাধীনতা দিয়ে তার কাছ থেকে সে টাকা পয়সা পাবে, এইসব আশা করেছিল। কিন্তু এসব আশা করেছিল, এবং সেই জন্য সে হুটহাট যুদ্ধ শুরু করে, এবং তাতে মানুষজন ক্ষিপ্ত হয়। আগেই প্রথমেই বলেছিলাম যে সাধারণ মানুষ যুদ্ধ পছন্দ করে না, যুদ্ধের যে খারাপ ক্ষতিকর প্রভাব সেগুলো তাদেরকেই সহ্য করতে হয়, তাই সাধারণ মানুষ তাতে মানে বিদ্রোহী হয়ে ওঠে। এবং এই সমস্ত ভুলভাল বিদেশ নীতির ফলে ফরাসি জনগণ বিদ্রোহী হয়ে উঠেছিল, এবং সব কারণগুলো একসঙ্গেই পরপর মানে একই সঙ্গে চলছিল। তো সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সব কারণগুলো, এই সমস্ত কারণের ফলে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। আশা করছি ফরাসি বিপ্লবের 3টি কারণ পরিষ্কারভাবে বোঝাতে পারলাম: সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। সামাজিক কারণের 2টি মানে পয়েন্ট, একটি হলো যে 3টে
স্টেটের যে ছবিটা বললাম, ওই ছবিটা এঁকে তারপরে চেষ্টা করবে বলার যে কিভাবে সমাজের মধ্যে বিক্ষোভের পটভূমি তৈরি হয়েছিল, উচ্চ শ্রেণী নিম্ন শ্রেণী যাজক পোশাকি অভিজাত আবার সাবেক অভিজাতদের মধ্যে। একটি পয়েন্ট গেল। আরেকটি পয়েন্ট হচ্ছে অধিকারভোগী আর অধিকারহীন যে দল, অর্থাৎ 2% মানুষ অধিকারভোগী আর 98% মানুষ অধিকারহীন, কর বেশি দিচ্ছে, এইটা তাদের মধ্যে একটা সমস্যা হয়। অর্থনৈতিক কারণ হচ্ছে যে বিভিন্ন কারণে ফরাসিদের রাজকোষ শূন্য হয়ে যায়, রাজার বিলাস বাসন সমস্ত কারণে। তার দুটি কারণ অর্থনৈতিক কারণ, একটি হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি আর একটি রাজার অহেতুক কর চাপানো, যে দুটো কারণ। রাজনৈতিক কারণ দুটি, পূর্ব রাজাদের স্বৈরাচারী নীতি আর হচ্ছে রাজাদের ভ্রান্ত বিদেশ নীতি। এই অর্থনৈতিক কারণটিকে মানে আরেকটি ভাবেও বলা যায় যে ভ্রান্ত অর্থনীতির কারখানা। এখানেও এই অর্থনৈতিক কারণটাকে মানে বলা যাবে যে এই কারণে এটাকে বলা হতো ভ্রান্ত অর্থনীতির কারখানা বা ভ্রান্ত অর্থনীতি, জাদুঘর সরি। আর কেন পুরো রাজ্যটায় একটা ভ্রান্ত রাজনৈতিক কারাগার হয়েছিল, তার এই তিনটি কারণই যথেষ্ট। এই রাজাদের স্বৈরাচারী বিদেশ নীতি, ভ্রান্ত দেশের মানুষের ওপর অহেতুক কর চাপানো, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সবগুলোই। অর্থাৎ এই একটি প্রশ্নের মাধ্যমে প্রশ্নটি ভালোভাবে উত্তরটি ভালোভাবে তৈরি করে রাখলে দেখবে এই একটি প্রশ্নই অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে, ভালোভাবে একটু মানে প্রশ্নটাকে যদি বুঝতে পারো। আজকে এতটুকুই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, এইটুকু। টাটা।